ফ্যাসিবাদের উত্থানের সুযোগ যেন তৈরি না হয় সেদিকে সতর্ক থাকতে সরকার এবং বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনে অন্যতম চ্যালেঞ্জ। ইফতেখার রেজার রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এ সময় তারা দোয়া ও মোনাজাত করেন। সংসদে সরকারি এবং বিরোধী দল মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে বলে প্রত্যাশা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের। এই মুহূর্তে সংসদ সদস্যদের প্রধান কাজ নির্বাচনী ওয়াদা পালন করা এবং বাংলাদেশকে ধীরে ধীরে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। সরকার এবং বিরোধী দল উভয় মিলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমরা কামনা করছি। আগামী দিনগুলোতে গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব। রাষ্ট্রপতি নিয়ে বিরোধী দলের যা মনোভাব তা একান্তই তাদের নিজস্ব। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি, তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। রাষ্ট্রপতি সম্পর্কে তাদের যে মনোভাব সেটি তাদের একান্ত নিজস্ব। আমরা এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। তবে আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন। এর আগে সকাল 10:30টার কিছু সময় আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে স্পিকার ও ডেপুটি স্পিকার পুষ্পস্তবক অর্পণ করেন বীর শহীদদের স্মরণে। সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তবু প্রথম দিন অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় রীতি নেওয়াজ আত্মস্থ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু তারা যা কিছু করেছেন তাদের অধিকারের মধ্যে রয়েছে। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি তেল পাবে গণপরিবহন। ঈদযাত্রায় তেলের কারণে কোনো সমস্যা হবে না। সকালে কমলাপুর রেল স্টেশনে ঈদযাত্রা পরিদর্শনে এসে এই মন্তব্য করেন সড়ক পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি। বলেন, বাড়তি ভাড়া নেয়ার কিংবা টিকিট ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। শিডিউল বিপর্যয় ছাড়াই সকালে কমলাপুর ছেড়ে গেছে 21টি ট্রেন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ট্রেন ছুটছে বাড়ির পানে। পরিবার আর স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করতে চিরচেনা ঢাকা ছেড়ে নারীর টানে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে নেই চিরচেনা সেই ভিড়, নেই দৌড়ঝাঁপ কিংবা ছাদে চড়ে বাড়ি ফেরার দৃশ্য। কড়া নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্য দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন ঘরমুখো মানুষ। অনেকটা স্বস্তিতে বাড়ি যাচ্ছেন তারা। ঢাকা থেকে বগুড়া যাব, আর টিকিট কাটতে কোনো ধরনের ভোগান্তি হয় নাই, পেয়ে গেছি আমরা প্রথমে। ঈদ করতে বাবার সাথে বগুড়া যাচ্ছি। আলহামদুলিল্লাহ, মনে করছি ভালোই হবে এই যাত্রাটা। আর আগেবারের তুলনায় এবার একটু ভিড়টা কম। টিকিট কাটা নিয়ে একটা সমস্যা, সেটা হলো যে প্রথমে চেষ্টা করার পরে 10-15 মিনিট টিকিট পাওয়া যায় না। অনেক কষ্টে আমি 2টো টিকিট মিলাইছি। এদিকে সকাল 10:30টায় ঈদযাত্রার প্রথম দিনের চিত্র দেখতে প্ল্যাটফর্মে হাজির সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী। এ সময় প্রতিটি প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের খোঁজখবর নেন তিনি। আগামী 15 মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হবে। বাড়তি ভাড়া নেওয়ার চেষ্টা হলে শাস্তি পেতে হবে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন, তিনি বলেছেন 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। আমরা বলেছি কোনো অবস্থাতে সরকার কারণ ছাড়া, আলোচনা ছাড়া এবং নির্ধারণ করা ছাড়া কোনো ভাড়া বাড়ানো যাবে না, যার দাম তার কাছে সরকার বাড়ানো যাবে না। শুক্রবার বিক্রি হয় 23 মার্চের ঈদের ফিরতি টিকিট। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আঞ্জুমানে পঞ্জাতানির উদ্যোগে বাদ জুমা খুলনা শিববাড়ি মোড়ে মানববন্ধনে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা ইব্রাহিম খলিল রাজাভি। এ সময় তিনি অভিযোগ করেন, ইরানকে দখল করার চক্রান্ত হিসেবে বর্বর হামলা ও গণহত্যা চালাচ্ছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাই বিভেদ ভুলে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেবার নির্দেশ দেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয়তাবাদী রাজনীতির পথচলায় নানা চড়াই উতরাইয়ের এক নির্ভরতার সারথি মির্জা আব্বাস। ছিলেন মেয়র, দায়িত্ব পালন করেছেন মন্ত্রী হিসেবেও। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক এই উপদেষ্টা গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় তাকে। মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে শুক্রবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তার আগে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘণ্টাখানেক হাসপাতালে অবস্থান করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে তাকে সিঙ্গাপুর নেয়ার পরামর্শ দেন তারেক রহমান। মির্জা আব্বাস সাহেব গতকাল অসুস্থ হয়ে হাসপাতালে উনি ভর্তি হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মির্জা আব্বাস সাহেবের শারীরিক খোঁজখবর নিয়েছেন। এর আগে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকার মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী এবং জামায়াতের আমির। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কি ব্যবস্থা নেয় তা পর্যবেক্ষণ করবে বিরোধী দল। ন্যায় বিচার পেতে সব চেষ্টা করার আশ্বাস দিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পিলখানায় সেনা কর্মকর্তাদের স্বজন ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠান নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিগত ফ্যাসিস্ট ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট ও বিচারে গতি পায়নি বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। বলেন, দীর্ঘদিন ধরে বিডিআর হত্যাকাণ্ডে ভিকটিমদের উপর দায় চাপানো হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। বলেন, সরকারে না যেতে পেরে কোনো আফসোস নেই তাদের জোটের। কোনো কালো আইন পাশের চেষ্টা হলে রাজপথে আন্দোলন ও সংসদে ইতিবাচক ভূমিকা নেওয়া হবে। অবসর মানুষের উপর যেভাবে অবিচার করা হয়েছে বিচারের নামে, ওটা আমরা চাইব না। এটা যেন শতভাগ ন্যায় বিচার হয় এবং যার পাওনা সে যেন পায়। এতে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি একদম সম্পূর্ণ নির্দোষ ন্যায় বিচারের মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, আমাদের কোনো আফসোস থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দেশ, একটা জাতি আমাদেরকে দান করুন যেখানে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না, মিথ্যাচারিতা, ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না, যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না। অমর একুশে বইমেলার শিশু প্রহরে পাঠ্য বইয়ের বাইরে সৃজনশীল বই পাঠে শিশুদের আকৃষ্ট করতে নানা ধরনের বই শুধু নয়, থাকে নির্মল আনন্দ দেবার নানা আয়োজনও। মেলার তেমনই এক আকর্ষণ কাকতাড়ুয়া পাপেট থিয়েটার ও বায়োস্কোপ পরিবেশনা, যা মেলায় আগত শিশুদের দিচ্ছে বাড়তি আনন্দের খোরাক। জহিরুল ইসলামের ক্যামেরায় দেখুন HM মেহেদি হাসানের রিপোর্ট। মজার ছলে, শিক্ষা ও সচেতনতায় কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের এমন আয়োজনে বুথ মেলায় আগত ক্ষুদে পাঠকেরা। শহুরে জীবনে অভ্যস্ত আর প্রযুক্তিতে আসক্ত শিশুদের শৈশব যেন নির্মল আনন্দময় হয়ে ওঠে, সেই ভাবনা থেকে 2019 সালে যাত্রা করে এই থিয়েটার। গেল বছর থেকেই বইমেলার বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এই পাপেট প্রদর্শনী।
আমি মূলত এসছি আমারই একজন শিশুকে সাথে নিয়ে, নাতনিকে নিয়ে। তো আসলে আমি বেশি খুশি হয়েছে যে বাচ্চাদের জন্য একটু মানে ইন্টারঅ্যাক্টিভ কিছু করা হচ্ছে আর কি, কারণ বাচ্চাদেরকে বইমেলার প্রতি আগ্রহী করে তোলা এটা খুব জরুরি। দেখে যান বায়োস্কোপ, বায়োস্কোপ, বায়োস্কোপ। পাপেট শোয়ের সাথে রয়েছে বায়োস্কোপ প্রদর্শনীয়। থিয়েটারের কর্মীরা জানান, শিশুদের কথা চিন্তা করে নাটকীয় ঢঙে খুব যত্ন করে উপস্থাপনা করেন এক একটি পরিবেশনা। যখন বাচ্চাদের সাথে কাজ করি তখন মনে হয় যে আমি আসলেই বাচ্চা হয়ে গেছি। আমার বয়স যে 26 এটা আমার মনে থাকে না, এবং বাচ্চারা আমার সাথে খুব ভালোভাবে বন্ধুত্ব করে, মিশে যায়, গল্প করে। এই জিনিসগুলো আমাকে দিন শেষে যে একটা পরিপূর্ণতা দেয়, একটা সুখ দেয়, এটা বলে আসলে বোঝানো যাবে না। বাচ্চারা যেন হ্যান্ডমেড যে টয়গুলো আছে আমরা কিন্তু দেখে এসেছি, আমরা আমাদের ছোটবেলায় হাতে তৈরি পুতুল দিয়ে খেলতাম, বা এটার সাথে যে সম্পৃক্ততা, তো আমরা চাচ্ছি এখনকার জেনারেশনের বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা তৈরি হোক। বাগান বিলাসের ডালে রঙিন প্রজাপতি বসে আছে। সুস্থ সাংস্কৃতিক চর্চায় শিশুদের সম্পৃক্ত করে তাদের মনন গঠনে এমন আয়োজন আরও বড় পরিসরে করার স্বপ্ন দেখেন থিয়েটারের এই প্রতিষ্ঠাতা। শিশুদের হাসিটাই আমাদের হচ্ছে সবথেকে বড় প্রাপ্ত। আপনারা সবসময় দেখেছেন যে শিশুরা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশগ্রহণ করছে। আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশনে শিশুদের সাথে যখন আমরা গল্প করছি তখন ওদের যে চিৎকার, সেই চিৎকারে বোঝা যায় যে শিশুরা খুব আনন্দে আমাদেরকে গ্রহণ করছে। কারো ক্ষতি করব না। বইমেলায় সিসিমপুরের অভাব যেন খুব দারুণভাবে মিটিয়ে যাচ্ছে এই পাপেট থিয়েটার। আমাকে অনেক সুন্দর করে গল্প বলতো আর আমি তখন ঘুমিয়ে পড়তাম। এইচ এম মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা।